আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি যথারীতি আবার চলে এসেছি আজকে কস্টিং এবং ট্যাক্সেশন যে সাবজেক্টটা তোমাদের রয়েছে সেই সাবজেক্টটা নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু এর আগে যখন কস্টিং এবং ট্যাক্সেশনের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে তোমরা জানো, তাতে সেখানে আমি ট্যাক্সের পার্টটা আলোচনা করেছি, কিন্তু যেহেতু প্রথমেই আছে কস্টিং, সেই জন্য আজকে আমি তোমাদের কস্টিং নিয়ে আলোচনা করব। ঠিক আগেও তোমাদের যখন প্রথম ট্যাক্সেশনের ক্লাস নিয়েছিলাম তখনও তোমাদের বলেছিলাম যে সাবজেক্টটা হচ্ছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ফুল মার্কস কত 40। তা আজকের আমাদের যেহেতু কস্টিং পার্ট নিয়ে আলোচনা হবে, কস্টিং এ তোমরা জানো তোমাদের ফোর্থ সেমিস্টারে দুটো ইউনিট আছে। একটা হচ্ছে মেথডস অফ রেমুনারেশন পার্ট 2, কারণ মেথড অফ রেমুনারেশন পার্ট 1 তোমরা অলরেডি সেমিস্টার 3 তে করে এসছো। আর একটা কি রয়েছে, ওভারহেড অর্থাৎ উপরি ব্যয়। কিন্তু আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হবে মেথড অফ রেমুনারেশন অর্থাৎ ইউনিট 1 নিয়ে। এবার একটু দেখে নেওয়া যাক যে মেথড অফ রেমুনারেশন এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারতে তোমাদের মার্কস কত রয়েছে। দেখো, মেথডস অফ রেমুনারেশনে তোমাদের মার্কস রয়েছে 10, অর্থাৎ মেথডস অফ রেমুনারেশন কস্টিং এর যে দুটো ইউনিট তার মধ্যে প্রথমটাতে আমাদের রয়েছে 10 মার্কস, এবং সেকেন্ড যে পার্ট রয়েছে সেটা হচ্ছে ইউনিট 2 অর্থাৎ বেসিক অফ ওভারহেড, যেখানে তোমাদের মার্কস রয়েছে 10। যেহেতু আজকে মেথডস অফ রেমুনারেশন পার্ট 2 নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে কোশ্চেন প্যাটার্নটাও একটু দেখে নেওয়া যাক। যদিও আমি এটা ট্যাক্সের যখন প্রথম ক্লাস নিয়েছিলাম তখন তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, তবু আজকে আরেকটু রিকল করে নেওয়া যাক। দেখো, মেথডস অফ রেমুনারেশন এখানে 3 ধরনের কোশ্চেন হচ্ছে। প্রথম হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেখানে মার্কস হচ্ছে 2। নেক্সট শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মার্কস হচ্ছে 3। ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন, যেখানে মার্কস হচ্ছে 5। এখন আমাদের কটা কোশ্চেন থাকবে, কটা অ্যাটেম্প করতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো, বলা আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন যার মার্কস হচ্ছে 2, সেখানে আমাদের দুটো কোশ্চেন থাকবে, তার মধ্যে আমাদের অ্যাটেম্প করতে হবে কটা, একটা। ঠিক একই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, কিন্তু মার্কস হচ্ছে 3। এখানেও দেখো দুটো কোশ্চেন থাকবে, করতে হবে কটা, একটা, অর্থাৎ 1 আউট অফ 2 কোশ্চেন। নেক্সট ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ যেখানে আমাদের মেনলি অঙ্ক করতে হবে, বা যেখানে আমাদের মেনলি ডেসক্রিপটিভ পোর্শনে ব্যাখ্যামূলক কিছু কোশ্চেনের উত্তর করতে হবে, এই ধরনের কোশ্চেন অ্যান্সারকে আমরা বলছি ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ বর্ণনামূলক, যেখানকার মার্কস হচ্ছে 5। এখানেও কিন্তু আমাদের দুটো কোশ্চেন থাকবে, কটা অ্যাটেম্প করতে হবে, একটা, অর্থাৎ 1 আউট অফ 2 কোশ্চেন। তাহলে 2 মার্কসের একটা কোশ্চেন, 3 মার্কসের একটা কোশ্চেন এবং 5 মার্কসের একটা কোশ্চেন। টোটাল আমাদের তাহলে মার্কস কত হলো, ইউনিট 1 অর্থাৎ মেথড অফ রেমুনারেশন, যেটা কস্টিং এর প্রথম চ্যাপ্টার, তার মার্কস হচ্ছে আমাদের 10। এবার আমাদের দেখো, এই যে মেথডস অফ রেমুনারেশন পার্ট 2 এর মেইনলি আমাদের যে সিলেবাসে কি কি রয়েছে একটু দেখে নেওয়া যাক। এখানে আমাদের পড়তে হবে হালসে প্রিমিয়াম বোনাস স্কিম, যার কনসেপ্ট, তার অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ এই যে মেথডটা নিয়ে আমি আলোচনা করব, তখন এই মেথডটার কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে, এইগুলো আমরা এই কনসেপ্টের মধ্যেই আলোচনা করে নেব। আর কি, কিছু সিম্পল প্রবলেম, অর্থাৎ এখানে আমরা যে কিছু অঙ্ক করব, যেগুলো সিম্পল ওয়েতে, অর্থাৎ হালসে প্রিমিয়ামকে যে থিওরিটা পড়ে আসছি সেটা কি করে অঙ্কে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা জেনে নেব। ঠিক একইভাবে রোয়ান প্রিমিয়াম বোনাস স্কিম, এখানেও আমরা কনসেপ্ট জানবো। কনসেপ্টের মধ্যে আমরা অবশ্যই তার একটা ইন্ট্রোডাকশন পার্ট, এবং সেখানে জানবো তার অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ রোয়ান প্রিমিয়াম প্ল্যানের
সুবিধা এবং অসুবিধা, তার সাথেও আমরা কিছু সিম্পল প্রবলেম অর্থাৎ কিছু বেসিক কিছু ম্যাথ এখানে আমরা শিখে নেব। তাহলে মেনলি যেহেতু সিলেবাসে আমাদের এইটুকুই রাখা আছে, অর্থাৎ হালসে প্ল্যান থেকে কনসেপ্ট এবং তার সিম্পল প্রবলেম, এবং রোয়ান প্ল্যান থেকে কনসেপ্ট এবং সিম্পল প্রবলেম, আমরা এইগুলো নিয়েই আলোচনা করব। তার আগে তোমাদের একটু টোটাল আমাদের এই যে মেথডস অর্থাৎ রেমুনারেশন, পারিশ্রমিক, কাকে পারিশ্রমিক দিই? আমরা পারিশ্রমিক দিই যারা মজুর অর্থাৎ যারা কর্মচারী, বিশেষ করে যারা উৎপাদনের সাথে যুক্ত, তাদেরকে আমরা যেটা দিই সেটা হচ্ছে ওয়েজেস। এখন এই যে মজুরি আমরা প্রদান করব কর্মচারীকে, তাকে আমরা কিভাবে মজুরি দেব, কিভাবে আমরা মজুরিটাকে ক্যালকুলেশন করব, এই রকম মজুরি প্রদানের কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি রয়েছে একটা গ্লান্স একবার দেখে নেওয়া যাক। দেখো, মেথডস অফ ডিটারমাইনিং রেমুনারেশন, অর্থাৎ আমরা যখন মজুরি ক্যালকুলেশন করব তার কতগুলো পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি রয়েছে? টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেম কোনটা? যেখানে মেনলি আমরা সময়ের উপরে গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ ধরো কাউকে আমরা একটা কাজ করতে দিয়েছি, তাকে আমরা বলে দিয়েছি যে তোমাকে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হবে। কাজ করে তুমি এবার সেটা 5 দিনে শেষ করো কি 10 দিনে শেষ করো সেটা ফ্যাক্টর না, কিন্তু তোমাকে রোজ 8 ঘন্টা করে কাজ করতে হবে। তাহলে এক্ষেত্রে কার উপরে আমরা গুরুত্ব আরোপ করেছি? নিশ্চয়ই বোঝা যাচ্ছে, টাইম বা সময়ের উপর গুরুত্ব আরোপ করেছি। সেই জন্য এটাকে বলা হচ্ছে টাইম রেট সিস্টেম। অর্থাৎ এখানে কিন্তু উৎপাদনটা বা উৎপাদনের যে কোয়ালিটি বা গুণ, সেইটার উপরে কিন্তু আমরা গুরুত্ব আরোপ করছি না। এখানে গুরুত্ব আরোপ করছি কার উপরে? সময়ের উপরে। অর্থাৎ সে যতক্ষণ কাজ করেছে তার উপরে তাকে কিন্তু মজুরি দেওয়া হচ্ছে, অর্থাৎ রেমুনারেশন দেওয়া হচ্ছে। পিস রেট সিস্টেম। পিস রেট সিস্টেমটা কি? পিস রেট হচ্ছে যেখানে আমরা উৎপাদনের উপর জোর দিচ্ছি। অর্থাৎ ধরো কোন একজনকে আমরা টোটাল একটা কাজ বলে দিয়েছি যে তোমাকে এই কাজটা করে দিলে আমি এই মজুরি দেব। এবার তুমি প্রতিদিন 8 ঘন্টা করবে, না 10 ঘন্টা করবে, না 12 ঘন্টা করবে, এটা সম্পূর্ণ কর্মচারী বা মজুর তার নিজের এখতিয়ারে। সে যদি মনে করে না আমি কাজটা তাড়াতাড়ি শেষ করব, করলেই আমি পুরো রেমুনারেশন পেতে পারি, তাহলে হয়তো সে তাড়াতাড়ি সময়টা আরো বেশি দিয়ে সে কাজটা শেষ করবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পিস রেট অর্থাৎ আমরা উৎপাদনের উপর জোর দিচ্ছি। এখানে কিন্তু সে কতক্ষণ কাজ করেছে, 8 ঘন্টা না 10 ঘন্টা, সেটা কিন্তু বিচার্য বিষয় হবে না। ঠিক এই দুটো পদ্ধতির বেশ কিছু সুবিধা অসুবিধা এইগুলো যে ছিল, সেগুলোকে পরবর্তীকালে রেকটিফাই করে বা মডিফাই করে নতুন একটা পদ্ধতি আবিষ্কৃত হয়, সেটা হচ্ছে প্রিমিয়াম বোনাস সিস্টেম। এই প্রিমিয়াম বোনাস সিস্টেমটা অ্যাকচুয়ালি কেন আসলো তার অতীতটা একটু জেনে নেওয়া দরকার আমাদের। এবার দেখো, যেহেতু আমি কি বললাম টাইম রেট সিস্টেম, আমরা কার উপর জোর দিয়েছি? সময়ের উপরে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কোয়ালিটির উপরে সেভাবে আলোকপাত করা হচ্ছে না। অর্থাৎ কর্মচারী কি করছে? সে সময়ের সাথে সাথে কাজ করছে, সে কতটা সময় কাজ করলো আমরা তার উপর গুরুত্ব দিলাম। তাহলে সেক্ষেত্রে কোয়ালিটিটা উপেক্ষিত হলো। পিস রেট সিস্টেমে কি হলো? সেখানে আমরা উৎপাদনের উপর জোর দিলাম, অর্থাৎ আমাকে উৎপাদন করতে হবে, আমাকে কাজটা শেষ করতে হবে, কিন্তু কত সময় করব এটা কিন্তু বিচার্য বিষয় হলো না। যেহেতু উৎপাদনের উপর জোর দিলাম, ফলে এক্ষেত্রে সময়টা উপেক্ষিত হলো। ঠিক এই দুটো পদ্ধতির এই যে সুবিধা, এই যে অসুবিধা, এই যে অসুবিধাগুলোকে আমরা কি করলাম? পরবর্তীকালে ভুলে গিয়ে আমরা একটা নতুন পদ্ধতি দিকে এগোলাম। সেই পদ্ধতিটার দিকে মেনলি হচ্ছে প্রিমিয়াম বোনাস সিস্টেম। কারা এটা মেনলি চালু করলো? এমারসন, হালসে, রোয়ান, এই যে বিভিন্ন পরিব্যয় হিসাব শাস্ত্রবিদ, এবং এরা উৎপাদন বিশেষজ্ঞ। কারণ যেহেতু এরা প্রোডাকশনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং স্পেশালাইজড, কারণ এদের মধ্যে কেউ কেউ ইঞ্জিনিয়ারও আছেন, তারা দেখলো তাহলে এই দুটো পদ্ধতির যে অসুবিধাগুলো, এগুলোকে আমরা দূর করে আমরা যদি নতুন এমন একটা পদ্ধতি চালু করতে পারি, যেখানে
একদিকে সময়ের উপর গুরুত্ব দেওয়া হবে, সাথে সাথে আমাদের উৎপাদনের উপরেও জোর দেওয়া হবে। এরকম একটা মিক্সচার পদ্ধতি আমাদের দরকার। সেই জন্য তারা চালু করলো কি প্রিমিয়াম বোনাস সিস্টেম। তাহলে এই যে প্রিমিয়াম বোনাস সিস্টেম, তার মধ্যে যেটা তোমাদের আজকে আলোচ্য বিষয় সেটা হচ্ছে হালসে প্রিমিয়াম প্ল্যান। এই হালসে প্রিমিয়াম প্ল্যান যখন আমি আলোচনা করব, সেখানেও তার সুবিধা অসুবিধা আলোচনা করব। দেখব যে হালসে প্রিমিয়াম প্ল্যানের বেশ কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলোকে আমরা আবার রেকটিফাই করে বা মডিফাই করে আমরা আরেকটা পদ্ধতি আসলো, সেটা হচ্ছে হালসে ওয়্যার প্ল্যান বা হালসে ওয়্যার প্রিমিয়াম। ঠিক এইরকমই আরেকটা পদ্ধতির নাম হচ্ছে রোয়ান প্রিমিয়াম। এই প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম বোনাস সিস্টেমের ক্লাসিফিকেশন। এছাড়া আমাদের যে টাইম রেট সিস্টেমে তোমরা দেখেছো তার দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে অর্ডিনারি টাইম রেট সিস্টেম, ডিফারেন্সিয়াল টাইম রেট সিস্টেম। এই টাইম রেট সিস্টেম তোমরা থার্ড সেমিস্টারে করে এসছো। পিস রেট সিস্টেম, পিস রেটে কি হচ্ছে, এরও দুটো ভাগ। স্টেট পিস রেট অর্থাৎ যেখানে সরাসরি কত উৎপাদন করা হলো এবং নাম্বার অফ ইউনিটস এর সাথে প্রতিটা ইউনিটের কস্ট কত সেটা দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা কিন্তু স্টেট পিস রেট সিস্টেমে টোটাল রেমুনারেশনটা ক্যালকুলেট করতে পারবো। এটা তোমরা জানো, থার্ড সেমিস্টারে তোমাদের এই নিয়ে আলোচনা হয়েছে। আর একটা কি হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, অর্থাৎ সে কতটা উৎপাদন করলো, তার এফিসিয়েন্সি কত, এইগুলো বিচার্য বিষয়। এইগুলোর উপর বেস করে দুজন তারা ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম চালু করলেন। একটা হচ্ছে টেলর সিস্টেম আর একটা হচ্ছে মেরিক সিস্টেম। এই পুরো বিষয়বস্তুটাই কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে ছিল। কিন্তু সেই জন্য দেখো আমাদের এখানে যে সিলেবাসটা সেখানে করা হয়েছে মেথডস অফ রেমুনারেশন পার্ট 2, অর্থাৎ পার্ট 1 এর মধ্যে কিন্তু আমরা টাইম রেট, পিস রেট, তার বিভিন্ন ক্লাসিফিকেশন, এগুলো আমরা আলোচনা করে এসেছি বা অলরেডি আমরা পড়ে এসেছি। তাহলে আমাদের এখানে মেইনলি আলোচ্য বিষয় কোনটা, সেটা হচ্ছে প্রিমিয়াম বোনাস সিস্টেম। তাহলে এটা বোঝা গেল যে কেন আমরা প্রিমিয়াম বোনাস সিস্টেমটা চালু হলো। প্রিমিয়াম বোনাস সিস্টেমের কি কি ক্লাসিফিকেশন বা কি কি প্রকারভেদ রয়েছে, সেটাই হচ্ছে হালসে ওয়্যার এবং রোয়ান প্রিমিয়াম। কিন্তু তোমাদের মেইনলি জানতে হবে এখানে সিলেবাস অনুযায়ী, যেহেতু কাউন্সিলের তো একটা নিজস্ব সিলেবাস রয়েছে, ফলে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। সেটা হচ্ছে হালসে প্রিমিয়াম এবং রোয়ান প্রিমিয়াম। তার সাথে আমি আরো কিছু আলোচনাও এক্সট্রা করে দেব, যেহেতু এর সাথে রিলেটেড রয়েছে হালসে ওয়্যার প্রিমিয়াম, তাই এইটাও আমি একটু আলোচনা করে দেব তোমাদের কাছে। এবার দেখা যাক যে হালসে প্রিমিয়াম প্ল্যান, যেটা আজকের আমাদের প্রধান আলোচ্য বিষয়। এই হালসে প্রিমিয়াম, অ্যাকচুয়ালি হালসে তিনি কে ছিলেন, কোথাকার লোক ছিলেন, কবে চালু করেছিলেন, একটু দেখে নেওয়া যাক। দেখো এফ এ হালসে অর্থাৎ ফেডারিক এ হালসে, উনি কে ছিলেন, অ্যান ইঞ্জিনিয়ার অফ ইউএসএ, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের বা মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার, যিনি ইন্ট্রোডিউস দিস স্কিম ফর দ্য ফার্স্ট টাইম ইন 1891, অর্থাৎ 1891 সালে উনি প্রথম হালসে প্রিমিয়াম প্ল্যানটা চালু করেন বা আবিষ্কৃত করেন। এখন এই যে প্রিমিয়াম প্ল্যানটা চালু হলো, এই প্রিমিয়াম প্ল্যানের মেইনলি কি ছিল, সেটা হচ্ছে তুমি কতক্ষণ কাজ করছো সেটা আমরা দেখব। অর্থাৎ ধরো কোনো একটা কাজ করতে গেলে সেই কাজের যে মালিক, অর্থাৎ যে তোমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, সে তোমাকে একটা কাজ করার জন্য সময় বলে দেবে, যেটাকে আমরা কি বলবো, টাইম অ্যালাউ বা স্ট্যান্ডার্ড টাইম। অর্থাৎ সে নির্দিষ্ট করে দিল যে আমাকে কাজটা কিন্তু 10 ঘন্টায় শেষ করতে হবে। কিন্তু তুমি কত সময় নিলে সেটা হচ্ছে প্রধান বিচার্য বিষয়, অর্থাৎ টাইম টেকেন। তুমি কাজটা করতে সময় নিয়েছো ধরো 10 ঘন্টা, কাজটা করতে সময় নিয়েছো ধরো 8 ঘন্টা, তাহলে তোমাকে আমি স্ট্যান্ডার্ড কত দিলাম বা কাজটা শেষ করার জন্য টাইম অ্যালট কত দিলাম, 10 ঘন্টা, আর তুমি নিলে কত, 8 ঘন্টা। তাহলে নিশ্চয়ই তোমার দক্ষতা রয়েছে, অর্থাৎ তুমি এফিসিয়েন্ট।
তাহলে সেই জন্যই তুমি 10 ঘন্টার কাজকে 8 ঘন্টায় শেষ করেছো। তাহলে এই যে 2 ঘন্টা তুমি বাঁচাতে পারলে, তাহলে তোমার লাভটা কি? তুমি যে তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে পারলে, তাহলে এই যে 2 ঘন্টা, এটা তুমি আর টাইম সেভ তুমি বাঁচাতে পেরেছো। তাহলে এর জন্য নিশ্চয়ই তোমার দক্ষতার পরিচয় রয়েছে। এই যে দক্ষতার জন্য তোমার একটা তো এক্সট্রা বোনাস পাওয়া উচিত। হালসে প্রিমিয়াম সিস্টেমে ঠিক সেই রকমই বোনাসের কথা বলা আছে। সেটা হচ্ছে তোমাকে যে সময় দেওয়া হলো তার থেকে যদি তুমি কম সময় নাও, তাহলে যে বাড়তি যে সময়টুকু থাকলো তার উপরে তুমি অতিরিক্ত অর্থাৎ বোনাস পেতে পারো। এখন এই বোনাসটা কত হবে? হালসে প্রিমিয়াম প্ল্যানে কিন্তু সেটা নির্দিষ্ট, যাকে আমরা বলছি 50%। দেখো এই যে ফর্মুলাটা সেখানেই দেখো লেখা আছে 50%। এই 50%টা কার? সেটা হচ্ছে যেটা আমি টাইম সেভ করতে পেরেছি। অর্থাৎ ওই যে 10 ঘন্টা বলা আছে তার মধ্যে 8 ঘন্টা তুমি নিয়েছো, তাহলে বাকি 2 ঘন্টা সেভ করেছো। এই যে 2 ঘন্টা, সেই 2 ঘন্টার প্রতি ঘন্টার রেট নিশ্চয়ই বলে দেওয়া থাকবে যে তোমাকে 1 ঘন্টা কাজ করলে তুমি হয়তো 10 টাকা পাচ্ছ। তাহলে 2 ঘন্টার জন্য তুমি কত টাকা পাচ্ছ? 2 × 10 মানে 20 টাকা। কিন্তু তার 50% তোমার প্রাপ্য। তাহলে তোমার বোনাস হিসেবে কত টাকা পেলে? 10 টাকা পেলে। আর বাকি যে 50% থেকে যাচ্ছে নিশ্চয়ই মালিকের প্রাপ্য হবে। কারণ যখন কোনো পদ্ধতি আসছে, মজুরি দেওয়া হচ্ছে, কর্মচারী সুবিধা পাচ্ছে বোনাস হিসাবে, তাহলে মালিকেরও তো কিছু প্রাপ্য হওয়া উচিত। ওই যে এক্সট্রা যে 50% অর্থাৎ বাকি যে 50% সেটা কিন্তু তাহলে মালিকেরই প্রাপ্য হলো। এখন এই যে হালসে প্ল্যান, এই যে ফিক্সড বোনাস অর্থাৎ 50%, এইগুলোর করতে গিয়েই দেখা যাচ্ছে এই পদ্ধতিরও কিন্তু বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সেটা কি? সুবিধার মধ্যে দেখো মিনিমাম ওয়েজেস গ্যারান্টেড, অর্থাৎ তুমি কাজটা 8 ঘন্টায় করেছো, তাহলে 8 ঘন্টা কাজ করেছো, তাহলে সেক্ষেত্রে তোমার রেট যদি 10 টাকা করে হয়, তাহলে 8 ঘন্টা কাজ করার জন্য তোমার তাহলে মজুরি কত হচ্ছে? 8 × 10 মানে 80 টাকা তুমি কিন্তু পাচ্ছই। কিন্তু যদি এরকম হতো তোমাকে বলে দেওয়া আছে তুমি 10 ঘন্টা মধ্যে কাজটা শেষ করতে হবে, অর্থাৎ টাইম অ্যালাউ তোমাকে দেওয়া হয়েছে কত? 10 ঘন্টা। কিন্তু তুমি নিয়েছো কত? ধরো 20 ঘন্টা, অর্থাৎ এক্সট্রা সময় নিচ্ছ আরো 10 ঘন্টা। তাহলে তুমি কাজটা করার জন্য সময়টা নিলে কত? 20 ঘন্টা। যদি আমাদের রেট হয় 10 টাকা, তাহলে কত হলো? 20 × 10 অর্থাৎ 200 টাকা তোমার কিন্তু মজুরি হিসাবে প্রাপ্য হলো। কিন্তু একটা জিনিস দেখো যে এক্ষেত্রে কিন্তু কতটা উৎপাদন করলাম সেটা কিন্তু আমি খেয়াল করলাম না। এখানে আমার মূল উদ্দেশ্যটা বা মূল ফোকাসটা কার উপরে হচ্ছে? অ্যাকচুয়াল টাইম টেকেন, অর্থাৎ কর্মচারী কতটা সময় নিয়ে কাজটা সে করছে তার উপরে আমরা কিন্তু মেইনলি ফোকাসটা করেছি। তাহলে মিনিমাম ওয়েজেস গ্যারান্টেড মানে তুমি যতটুকু সময় কাজ করলে সেটুকু সময়ের জন্য তুমি কিন্তু মজুরি পাবি। সে তুমি বেশি সময় নাও বা কম সময় নাও সেটা কিন্তু বিচার্য বিষয় হলো না। কারণ তুমি যদি টাইম অ্যালাউড বা তোমাকে যে সময়টা বলে দেওয়া হয়েছে তুমি যদি তার থেকে কম সময় নাও, তাহলে সেই কম সময়ের জন্য তুমি মজুরি পাবে। তুমি যদি বেশি সময় নাও তাহলে তার জন্য কিন্তু মজুরি পাবে। কিন্তু ওই যে সময়টা কম নিলে তাহলে বাড়তি যে সময়টুকু তোমার কাছে পড়ে থাকলো, তুমি দক্ষতার সাথে কাজ করলে, তাহলে দক্ষতার পুরস্কার স্বরূপ তুমি কি পেতে পারো? বোনাস। সিম্পলিসিটি, অর্থাৎ এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। এটা কর্মচারীরা খুব সহজেই বুঝে নিতে পারবে যে তার অ্যাকচুয়ালি প্রাপ্য মজুরি কত। কারণ সে তো জানে যে আমি ক ঘন্টা কাজ করেছি, আর সেও এটাও জানে যে তাকে প্রতি ঘন্টার জন্য কত করে মজুরি দেওয়া হবে। তাহলে সে কি করবে? কত ঘন্টা কাজ করেছি তাকে কত দিয়ে গুণ করব, সে প্রতি ঘন্টার রেট কত সেটা গুণ করলেই খুব সহজেই সে বুঝতে পারবে যে আমার তাহলে এতটা মজুরি প্রাপ্য হওয়া উচিত। ক্লাসিফিকেশন অফ এফিসিয়েন্সি, দেখো এক্ষেত্রে কিন্তু সেভাবে আমরা হয়তো দক্ষতা অদক্ষতার কে গুরুত্ব দিচ্ছি না, কিন্তু সেইভাবে বললে
কিন্তু এখানেও কিন্তু এফিসিয়েন্সিকে আমরা দৃষ্টিপাত করছি এর উপরে। কিরকম ভাবে করছি? ধরো তুমি 10 ঘন্টার কাজ তুমি 8 ঘন্টা শেষ করেছো, তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তুমি এফিসিয়েন্ট। 10 ঘন্টার কাজ তুমি 15 ঘন্টা শেষ করেছো, তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে ইনএফিসিয়েন্ট। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা একটা দক্ষ অদক্ষ অর্থাৎ কর্মচারীর দক্ষতা আছে নাকি সে অদক্ষ কাজের প্রতি, এটাও কিন্তু আমরা বুঝে নিতে পারি। পানিশমেন্ট ফর ইনএফিসিয়েন্সি, অর্থাৎ আমরা হয়তো বুঝেছি সে অদক্ষ, কিন্তু তার জন্য তাকে কিন্তু আমরা কোনো পানিশমেন্ট দিচ্ছি না। এই অর্থে দিচ্ছি না কারণ সে তো একটা সময় কাজ করেছে, তার জন্য দেখো বলা আছে মিনিমাম ওয়েজেস গ্যারান্টেড, অর্থাৎ সে কাজ করেছে তার উপর সে মজুরি পেল। হয়তো সে বেশি সময় নিয়ে কাজটা করলো, অর্থাৎ সে ইনএফিসিয়েন্ট হলো, কিন্তু ইনএফিসিয়েন্ট হওয়ার জন্য সে হয়তো বোনাসটা পেল না, কিন্তু সে যে কাজটা যতটা সময় ধরে করলো তার জন্য মজুরিতে পেল। সেই জন্য এখানে কিন্তু পানিশমেন্ট ফর ইনএফিসিয়েন্সি অর্থাৎ অদক্ষতার জন্য তাকে যে কোনো শাস্তি দেওয়া হলো এরকম কিন্তু নয়। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেনলি হালসে প্রিমিয়াম প্ল্যানের সুবিধা। তোমরা জানো বাস্তবে কোনো পদ্ধতি যখন চলে তখন তার সুবিধা যেমন থাকে তখন তার সাথে সাথে বেশ কিছু অসুবিধাও থাকে। সেই অসুবিধাগুলো কি কি? নো সাইন্টিফিক, অর্থাৎ এই যে পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু বিজ্ঞানসম্মত নয়। কেন বিজ্ঞানসম্মত নয়? ধরো তোমাকে আমি কাজ করার জন্য বলে দিয়েছি যে কাজটা শেষ করতে হবে 10 ঘন্টা, কিন্তু এটা আমি কি করে ঠিক করলাম? এটা আমি হয়তো তোমাকে বলেছি কাজটা 10 ঘন্টায় শেষ করতে হবে, আরেকজন হয়তো তোমাকে বলেছে কাজটা 15 ঘন্টায় শেষ করতে হবে। তাহলে এই যে টাইম অ্যালাউড অর্থাৎ কাজ করার জন্য যে স্ট্যান্ডার্ড টাইম সেটা নির্বাচন করার যে পদ্ধতি সেটা নিশ্চয়ই বিজ্ঞানসম্মত তাহলে হলো না, কারণ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে যাচ্ছে। কেউ বলছে 10 ঘন্টায় করে দিতে হবে, কেউ বলছে 15 ঘন্টায় করে দিতে হবে। সেই জন্য এটা হচ্ছে একটা অবৈজ্ঞানিক পদ্ধতি। লস ইন কোয়ালিটি, অর্থাৎ এক্ষেত্রে আমি আগেই বলেছি সময়ের উপরে আমরা কিন্তু মেনলি ফোকাসটা করছি, কিন্তু কাজের গুণাবলী অর্থাৎ কোয়ালিটি তার উপরে কিন্তু আমরা সেভাবে ফোকাসটা করলাম না। কারণ কর্মচারী চাইছে কি আমাকে যত তাড়াতাড়ি কাজটা আমি শেষ করতে পারবো, তাহলে আমি সময়টা বাঁচবে, কাজটা হয়ে যাওয়ার পরে আমি বাড়তি সময়ের জন্য আমি বোনাস পেতে পারবো। সেক্ষেত্রে আমরা কি করলাম? তাহলে টাইমের উপরে বা সময়ের উপরে আমরা ফোকাস দিচ্ছি, অর্থাৎ আমরা তার উপর হাইলাইট করছি, কিন্তু তাহলে গুণাবলী অর্থাৎ কাজের যে একটা গুণ, কাজের যে একটা কোয়ালিটি সেটা কিন্তু এটা উপেক্ষিতই রয়ে গেল। ওয়েস্টেজ অফ মেটেরিয়ালস, তোমাকে কাজ করে দিতে হবে, তুমি চাইছো আমার এফিসিয়েন্সিকে দেখিয়ে আমি যত তাড়াতাড়ি পারি কাজটা শেষ করে দিই। এই যে তাড়াতাড়ি করে কাজ শেষ করার প্রবণতা কি হচ্ছে, বেশ কিছু হয়তো মেটেরিয়ালস নষ্ট হয়ে গেল। কারণ আমরা হয়তো ধীরে সুস্থে কাজটা করলে তার যে কোয়ালিটি হয় হয়তো সেক্ষেত্রে আমরা বেশ কিছু কাঁচামাল বলো মেটেরিয়ালস এগুলো আমরা হয়তো কিছুটা বাঁচাতে পারতাম, কিন্তু আমার টার্গেটটা কোথায়? আমার মজুরি উইথ বোনাস। তাহলে কি করতে হবে? আমাকে যেভাবে কাজটা শেষ করতে হবে। এতে কি হচ্ছে, বেশ কিছু মেটেরিয়ালস বেশ কিছু কাঁচামাল হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, আমার কাছে কিন্তু সেটা উপেক্ষিতই রয়ে গেল। কারণ আমার কাছে মূল ফোকাসটা হচ্ছে টোটাল আর্নিংস, অর্থাৎ আমি সব থেকে বেশি কতটা মজুরি পেতে পারি মালিকের কাছ থেকে সেটার উপরে হাইলাইট করা। তাহলে এই যে পদ্ধতি এর সুবিধা রয়েছে, এর অসুবিধা রয়েছে। এবার বাস্তবে আমরা এই যে হালসে প্রিমিয়াম পদ্ধতি এই পদ্ধতিতে আমরা একটা কর্মচারীকে কি করে মজুরি দেব, তার ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা একটু জেনে নেওয়া যাক। দেখো টোটাল আর্নিংস অর্থাৎ একজন কর্মচারীর মোট মজুরি কত, এটাই আমাদের আলোচ্য বিষয় এবং এটাই আমাদের ক্যালকুলেট করতে হয়। কি করে করব? টি ইন্টু আর, এখানে টিটা স্ট্যান্ডস ফর কি, অর্থাৎ টি দিয়ে আমরা কি ডিনোট করছি, তারা বলা হচ্ছে হোয়ার টি স্ট্যান্ডস ফর টাইম টেকেন, অর্থাৎ কর্মচারী কাজটা করতে কতটা সময় নিল। ওই যে আমি প্রথমেই বলেছি ধরো তাকে কাজ করার জন্য দেওয়া হয়েছে 10 ঘন্টা, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউ তাকে বলে দেওয়া হয়েছে তোমাকে 10 ঘন্টা কিন্তু কাজটা করে দিতে হবে।
সেইটা কি? সেটা হচ্ছে এস, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম, অর্থাৎ 10 ঘন্টা এক্ষেত্রে হচ্ছে কিন্তু টাইম অ্যালাউড। তুমি নিয়েছো কত? তুমি নিয়েছো 8 ঘন্টা, তাহলে টি ফর টাইম টেকেন কত হলো? 8 ঘন্টা। এস মাইনাস টি, এস মাইনাস টিটা কি? এস মাইনাস টি হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন, অর্থাৎ যেখান থেকে আমরা টাইম সেভটা বের করতে পারবো, অর্থাৎ সে ক ঘন্টা বাঁচাতে পেরেছে, কারণ সে তো এফিসিয়েন্ট, সে 10 ঘন্টার কাজ 8 ঘন্টায় শেষ করে দিল, তাহলে সে বাঁচাতে পারলো কত? 10 মাইনাস 8 মানে 2 ঘন্টা। সেই জন্য বলা হচ্ছে এস মাইনাস টি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন ইন্টু আর। আর স্ট্যান্ডস ফর রেট পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টার মজুরি কত। তাহলে প্রতি ঘন্টার মজুরি যদি তুমি জেনে যাচ্ছ, তাহলে তুমি 2 ঘন্টা বাঁচাতে পেরেছো, তাহলে 2 ঘন্টা ইন্টু রেট কত? 10 টাকা করে। তাহলে আমাদের টোটাল যে সেভ করেছি সেই পারপাসে আমাদের মজুরিটা কত হলো? 2 ইন্টু 10 মানে 20 টাকা। কিন্তু আমি আগেই বলেছি হালসেতে বোনাসের রেট ফিক্সড, অর্থাৎ 50%। তাহলে আমাদের এক্ষেত্রে কি করতে পারি আমরা? 20 টাকা ছিল, তার 50% মানে 10 টাকা। তাহলে আমরা বোনাস হিসাবে এক্ষেত্রে পাচ্ছি কত? 10 টাকা। এবার সে যখন কাজ করেছে, ধরো সে 8 ঘন্টা কাজ করেছে, তাহলে 8 ইন্টু 10 অর্থাৎ টি ইন্টু 8। টি কত বলেছি? 8 বলেছি। রেট কত বলেছি? 10 বলেছি। তাহলে 80 টাকা। আর বোনাস কত টাকা বেরোলো? 10 টাকা। তাহলে টোটাল মজুরি আমি কত হলো? 90 টাকা। যদি আমি এই নিয়ে পরে আলোচনা করে দিচ্ছি, বা অঙ্ক যখন করব তখন আমি আরো ডিটেলস তোমাদের এগুলো বুঝিয়ে দেবো। এবার বলি, এই যে হালসে প্রিমিয়াম, তোমরা বোনাসের কথা বললাম, কত বললাম? 50%। কিন্তু বাস্তবে কিন্তু আমরা জানি যে এই বোনাসটা ভ্যারি করে সাধারণত 13.33 থেকে 66.67% মধ্যে। তবে এই যে হালসে পদ্ধতির 50%, এটাই যখন পরবর্তীকালে হালসে ওয়্যার আরেকজন, সে যখন এই পদ্ধতিটা চালু করলো, তখন ওই 50%-এর জায়গায় সে কি করলো? সেই বোনাসের রেটটা সে করে দিল 33 1/3%। অর্থাৎ সেক্ষেত্রে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার, এটা যেমন তার টাইম ওয়েজেস হলো, আর বোনাসের ক্ষেত্রে সে করে দিল কি? 50%-এর জায়গায় হয়ে গেল 33 1/3%। বাকি যেমন ছিল, অর্থাৎ টাইম সেভ কতটা করেছে তাকে রেট পার আওয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেম। এছাড়া তোমরা জানো তোমাদের সিলেবাসে আরো একটা পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে রোয়ান প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ রোয়ান নামে একজন ব্যক্তি, তিনি এই প্রিমিয়াম প্ল্যানটা চালু করেছিলেন। তার নাম অনুসারে প্ল্যানটার নাম হচ্ছে কি? রোয়ান প্রিমিয়াম প্ল্যান। এবারে দেখে নেওয়া যাক উনি কোথায় চালু করেছিলেন, কবে চালু করেছিলেন। জেমস রোয়ান introduced this scheme in Glasgow 1898, অর্থাৎ উনি 1898 সালে গ্লাসগোতে রোয়ান প্রিমিয়াম প্ল্যানটা উনি ইন্ট্রোডিউস করলেন। এই যে রোয়ান প্রিমিয়াম প্ল্যান কেন এটা চালু হলো? তোমাদের নিশ্চয়ই মনে আছে হালসে প্রিমিয়ামে আমরা কি করেছিলাম? হালসে প্রিমিয়ামে আমরা করেছিলাম মেনলি টাইম, অর্থাৎ সময়ের উপরে ফোকাস করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। কিন্তু ওখানে মেন যে অসুবিধাটা ছিল সেটা হচ্ছে বোনাস, অর্থাৎ বোনাসটা আমি আগে থেকে ফিক্সড করে দিয়েছি 50%। কিন্তু এখানে কিন্তু সেইভাবে বোনাসটা নির্দিষ্ট নেই। সে কতক্ষণ কাজ করেছে, কতটা সময় সে বাঁচাতে পেরেছে, এই যে সময়টা বাঁচাতে পারলো, সেইটা তাকে যে কাজটা করতে বলে দেওয়া হয়েছিল যে তোমাকে এত সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে, তার আনুপাতিক অর্থাৎ প্রপোর্শনেট অনুসারে সে কিন্তু বোনাস পাবে। কি রকম? আমি সরাসরি আগে ফর্মুলাতে যাই, তাহলে তোমাদের বুঝে নিতে সুবিধা হবে। দেখো, যখন আমরা
রোয়ান পদ্ধতিতে গেছি, তখন দেখো কি বলা হচ্ছে, টোটাল আর্নিংস টি ইন্টু আর, অর্থাৎ যেটা আমাদের হালসেতেও ছিল। টি স্ট্যান্ডস ফর টাইম টেকেন, আর স্ট্যান্ডস ফর রেট পার আওয়ার। অর্থাৎ সে কি করেছে, সে ধরো তাকে আমি কাজ করার জন্য বলে দিয়েছি যে তোমাকে 10 ঘন্টা দিলাম, 10 ঘন্টা কাজ শেষ করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইম কত, 10 ঘন্টা। আমরা কি করেছিলাম, 8 ঘন্টা শেষ করেছিলাম। রেট কত বলেছিলাম, 10 টাকা। তাহলে টাইম টেকেন ইন্টু আর, অর্থাৎ আমি 8 ঘন্টা কাজ করেছি, রেট কত, 10 টাকা। তাহলে 8 × 10, তার মানে 80 টাকা আমাদের হয়ে যাচ্ছে টাইম ওয়েজেস। কিন্তু বোনাসের ক্ষেত্রে দেখো, যখন বোনাসে আসছি তখন কি, এটা একটু দেখে নাও, এটা হচ্ছে এস মাইনাস টি, এই দাগটা একটু উপরে উঠছে, এই দাগটা নিচে আছে, অর্থাৎ এস মাইনাস টি অর্থাৎ এস মাইনাস টি বাই এস। এস স্ট্যান্ডস ফর স্ট্যান্ডার্ড টাইম, টি স্ট্যান্ডস ফর টাইম টেকেন। তাহলে স্ট্যান্ডার্ড টাইম থেকে যদি টাইম টেকেন মাইনাস করি, কি পাই, টাইম সেভ। তাকে আমরা ডিভাইড করছি কি দিয়ে, টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম দিয়ে। যার জন্যই দেখো, যখন আমি বলেছিলাম রোয়ান পদ্ধতি, এখানে কিন্তু হালসের মতো কিন্তু ফিক্সড নেই 50% বোনাস। কি করে হয়েছে, টাইম সেভ বাই টাইম অ্যালাউড, অর্থাৎ তোমাকে যে সময়টা বলে দেওয়া হয়েছিল কাজ করার জন্য, আর তুমি যে সময়টা বাঁচাতে পেরেছো, দুটোর অনুপাত, অর্থাৎ অনুপাত মানে হচ্ছে প্রপোর্শনেট, অর্থাৎ প্রপোর্শনেটলি তুমি কতটা বাঁচাতে পারলে, তার ভিত্তিতে তুমি কিন্তু মজুরি পাবে। যেমন যেটা আলোচনা করছিলাম তোমাদের, যে স্ট্যান্ডার্ড কত বলেছিলাম, 10 ঘন্টা, তুমি নিয়েছো কত, 8 ঘন্টা, তাহলে বাঁচাতে পারলে কত, নিশ্চয়ই 2 ঘন্টা। তাহলে 2, দেখো আমি একটুখানি তোমাদের এখানটা দেখিয়ে দিই। তাহলে 2, স্ট্যান্ডার্ড কত ছিল, স্ট্যান্ডার্ড ছিল 10, টাইম টেকেন কত ছিল, তোমাদের আগেই বলেছি 8 ঘন্টা, রেট কত ছিল বলেছি 10। তাহলে আমাদের শুধুমাত্র বোনাস, আমি কিন্তু টাইম ওয়েজেসে যাচ্ছি না, শুধুমাত্র বোনাস দেখো কত হচ্ছে, অর্থাৎ 16 টাকা। কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমরা এটা হালসেতে করেছিলাম তখন কি করেছিলাম, 20 টাকা হয়েছিল, তার 50% মানে 10 টাকা। একটু দেখে নাও, যখন আমরা হালসেতে এসেছিলাম কি ছিল, বোনাসটা, কিন্তু শুধুমাত্র আমি বোনাসটা কম্পেয়ার করছি, যে ওই হালসের ক্ষেত্রে আমাদের সেভ করার জন্য কতটা আমি বোনাস পেয়েছি, এক্ষেত্রে আমরা টাইম সেভ করার জন্য কতটা বোনাস পেয়েছি, দুটোর মধ্যে একটু কম্পেয়ারটা আমি করে দেখাই। তাহলে এক্ষেত্রে আমাদের টাইমটা বেঁচে ছিল কত, 2 ঘন্টা, রেট কত ছিল, 10 টাকা। তাহলে দেখো তাহলে তোমাদের কত হলো, 10 টাকা। তাহলে দেখো হালসেতে একই মজুর বা কর্মচারী, সে যখন হালসে প্রিমিয়ামে যাচ্ছে, সে তখন বোনাস হিসেবে পাচ্ছে কত, 10 টাকা। কিন্তু একইতে, অর্থাৎ সে 2 ঘন্টাই বাঁচাতে পেরেছে, সেক্ষেত্রে তার বোনাসটা কত হচ্ছে, 16 টাকা। অর্থাৎ হালসেটের ক্ষেত্রে বোনাসটা কম, রোয়ানের ক্ষেত্রে বোনাসটা বেশি। কেন হচ্ছে, কারণ এক্ষেত্রে তো 50% ফিক্সড, অর্থাৎ তুমি এফিসিয়েন্ট হও আর ইনএফিসিয়েন্ট হও, তুমি যতটা সময় বাঁচাতে পেরেছো তার উপরে তোমার ফিক্সড রেট 50% তুমি বোনাস পেতে পারো। কিন্তু এক্ষেত্রে কিন্তু তা নয়, এক্ষেত্রে তুমি যতটা সময় বাঁচাতে পেরেছো সেটা অ্যাকচুয়ালি টাইম অ্যালাউড এর সাথে প্রপোর্শনেট কত, সেই অনুসারে তুমি বোনাসটা পাবে। তাহলে এই যে রোয়ান পদ্ধতি, এই রোয়ান পদ্ধতির সাথে হালসে পদ্ধতির একটা পার্থক্য কিন্তু আমি এক্ষেত্রে দেখিয়ে দিতে পারলাম, যে এক্ষেত্রে 50% ফিক্সড বোনাস রেট, এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ফিক্সড বোনাস রেট নেই। তাহলে এখান থেকে আমরা এই যে রোয়ান প্রিমিয়াম প্ল্যান, ঠিক হালসে প্রিমিয়াম প্ল্যানের মতো এরও কিছু সুবিধা বা অ্যাডভান্টেজেস, কিছু অসুবিধা ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে, সেগুলোকে একটু দেখে নেওয়া যাক।
দেখো অ্যাডভান্টেজেস এর মধ্যে বলছে মিনিমাম ওয়েজেস গ্র্যান্ট, অর্থাৎ এইটা কিন্তু আমাদের হালসেতেও ছিল। কেন? কারণ তুমি যতটা সময় কাজ করলে তার উপরে তুমি কিন্তু মজুরি পাবি, সেটা হয়তো বোনাস নাও হতে পারে। কি রকম? ধরো তুমি কাজ করেছো ধরো 5 ঘন্টা, তুমি রেট পেয়েছো কত? 10 টাকা। তাহলে তোমার মজুরি কত হচ্ছে? 50 টাকা। তোমাকে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে তুমি ধরো 10 ঘন্টায় শেষ করবে। তুমি ক ঘন্টায় কাজটা করেছো? 5 ঘন্টায়। 5 ঘন্টার জন্য তুমি কিন্তু মজুরি পাচ্ছই। তারপরে তুমি যে সময়টা বাঁচাতে পেরেছো সেটার জন্য তুমি তো বোনাস পাবে, আমি সেটার মধ্যে যাচ্ছি না। এইটা কি, ধরো এবার 5 ঘন্টায় কাজটা শেষ না করে তুমি কাজটা শেষ করেছো 12 ঘন্টায়, তাহলে আমাকে বলে দেওয়া আছে 10 ঘন্টায় শেষ করতে, তুমি ধরো অদক্ষ, ইনএফিসিয়েন্ট, তোমার হয়তো কাজটা শেষ করতে বেশি সময় নিয়েছে, ধরো 12 ঘন্টা নিলে, তাহলে 12 ঘন্টার জন্য আমাদের রেট তো ফিক্সড ছিলই, প্রতি ঘন্টার জন্য রেট 10 টাকা। তাহলে তোমার এখানে কত হলো? 120 টাকা। দেখো এর মধ্যে কিন্তু আমি বোনাস পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ তুমি তো সময়টা বেশি নিয়েছো, তুমি তো কোনো সময় বাঁচাতে পারোনি, সেই জন্য এক্ষেত্রে বোনাস নেই। কিন্তু এক্ষেত্রে দেখো, তুমি যতটা সময় কাজ করলে সেটার জন্য মজুরি কিন্তু তুমি পেয়েই গেলে। এবার এক্ষেত্রে তুমি বোনাস পাবে, এক্ষেত্রে বোনাস পাবে না, কারণ অতিরিক্ত সময় নিলে। তাহলে মিনিমাম ওয়েজেস গ্যারান্টেড, অর্থাৎ তোমাকে তোমার কাজের জন্য এত টাকা তুমি পাবেই, যে তুমি এতটা সময় কাজ করেছো তার জন্য তোমাকে এতটা মজুরি, এটা ফিক্সড, এটা কিন্তু তুমি পাচ্ছই। শেয়ার অফ দ্য ওনার, শেয়ার অফ দ্য ওনার মানে হচ্ছে, অর্থাৎ এই যে মজুরিটা তুমি পেলে, তুমি সময় বাঁচাতে পেরেছো, তার জন্য তুমি বোনাস পেয়েছো, তুমি বোনাসটা পেয়েছো, এটা অ্যাজ এ ওয়ার্কার হিসেবে তোমার যেমন লাভ, কিন্তু মালিকের দিক দিয়ে লাভটা কি? মালিক কাজটা শেষ করে নিয়েছে, সেই কাজটা জন্য সে হয়তো বিক্রি করে বা কাজটা কমপ্লিট করে সে হয়তো কোনো প্রফিট আর্নও করতে পারে। অর্থাৎ ওয়ার্কার সে পাচ্ছে মজুরি, আর মালিক তার কাজটা শেষ হয়ে গেল, সে হয়তো একটা স্যাটিসফ্যাকশন পেল। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মালিকেরও একটা ভাগ কিন্তু থেকেই যাচ্ছে। ইনক্রিজড প্রোডাকশন, অর্থাৎ উৎপাদনটা বেড়ে যাচ্ছে। কেন উৎপাদনটা বাড়ছে? কারণ এক্ষেত্রে আমরা কি করেছি না, মেনলি সময়ের উপর ফোকাস করেছি, সময়ের সাথে সাথে কাজটা হয়ে যাচ্ছে। এবার কাজটা যদি আরো কম সময় হয়, তাহলে ওইখানে তুমি আরো বেশি কাজ করতে পারবে, হয়তো তুমি কিছু উৎপাদন করো তাহলে আরো বেশি তৈরি করবে। সেই জন্য বলা হচ্ছে ইনক্রিজ প্রোডাকশন, অর্থাৎ আমাদের উৎপাদনটা বেড়ে গেল। দেখ এটাও কিন্তু মালিকের একটা লাভ, কারণ যদি উৎপাদন বেড়ে যায় তাহলে মালিকের নিশ্চয়ই সেইটা বিক্রি করে, সেই ইউনিটটা যখন আরো বেশি হচ্ছে তখন সেটা সে আরো বেশি বিক্রি করে তারও একটা লাভ মালিক পাচ্ছে। রিডাকশন ইন কস্ট, তোমরা নিশ্চয়ই এটা জানো, যখন আমাদের প্রোডাকশন বেড়ে যায় তখন কিন্তু পার ইউনিটের কস্ট কমে যায়। কারণ যখন আমরা উৎপাদন বাড়াই তার সাথে সাথে কস্টটা বাড়ছে, কস্ট বাড়লেও কিন্তু যখন আমরা পার হেড বের করছি তখন কিন্তু অবশ্যই তার উৎপাদন ব্যয় কিন্তু কমছে। সেই জন্য এটাও কিন্তু মালিকেরই একটা লাভ, কারণ সে কিন্তু খুব কম দামে তৈরি করে হয়তো বেশি দামে সে বিক্রি করতে পারছে। কর্মচারীর লাভ কোথায়? কর্মচারী কম সময় কাজটা করে দিচ্ছে, যে সময়টা বাঁচাতে পেরেছে তার জন্য সে দক্ষতার পুরস্কার স্বরূপ সে বোনাস পেল। তাহলে এইগুলো হচ্ছে সুবিধা। কিন্তু আগেই আমি বলেছি, কোনো পদ্ধতি যখন চলে তখন তার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও থাকে। সে অসুবিধাগুলো কি কি? কমপ্লিকেটেড প্রসেস, অর্থাৎ এটা একটা জটিল প্রক্রিয়া। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমি হালসে পদ্ধতির কথা আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম, এটা খুব সিম্পল, অর্থাৎ খুব সহজেই কর্মচারী বুঝে নিতে পারবে যে আমার প্রাপ্য মজুরি কত। কিন্তু এক্ষেত্রে একটু কমপ্লিকেটেড। কেন? দেখো এক্ষেত্রে বলাই আছে 50% কিন্তু আর নেই। কি বলা আছে? স্ট্যান্ডার্ড টাইমের সাথে টাইম টেকেন লেস করো,
তাকে স্ট্যান্ডার্ড টাইমের সাথে তোমাকে একটা প্রপোর্শনেট বের করতে হবে, অর্থাৎ অনুপাত প্রপোর্শন করতে হবে। এই প্রপোর্শন এটাই হয়তো জটিল আকারে মনে হতে পারে, সেই জন্য এটা একটা জটিল প্রক্রিয়া তুলনামূলক হালসের তুলনায়। ইকুয়াল রেট অফ বোনাস, ইকুয়াল রেট অফ বোনাস মানে তুমি হয়তো দক্ষ, কিন্তু কোনো কারণে দেখা গেছে যে পাওয়ার ফেলিওর বা অন্যান্য কোনো কারণে তুমি হয়তো ততটা উৎপাদন করতে পারলে না, বা যতটা সময় কাজটা শেষ তোমার করা উচিত ছিল তুমি হয়তো অতটা করতে পারলে না। যে একজন ইনএফিসিয়েন্ট তিনি হয়তো সেই প্রবলেমগুলো ফেস করার জন্য তিনি হয়তো তোমার মতো ওইটুকু সময় সে কাজটা শেষ করেছে, অর্থাৎ তোমার এফিসিয়েন্সি থাকা সত্ত্বেও তুমি কিন্তু কাজটা আগে শেষ করতে পারলে না। সেম সিচুয়েশনে একজন ইনএফিসিয়েন্ট ওয়ার্কার সেও কিন্তু একইভাবে ওই একই সময় কাজটা শেষ করলো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ইকুয়াল রেট অফ বোনাস, অর্থাৎ দুজনেরই কিন্তু বোনাসটা একই হয়ে গেল। তাহলে তোমার মনে একটা ক্ষোভ জন্মাতে পারে। অ্যাডিশনাল এক্সপেন্সেস, এটা কি, অর্থাৎ তোমাকে মজুরি অর্থাৎ ওয়েজেস দেওয়া হলো, কিন্তু তার সাথে সাথে তোমাকে অতিরিক্ত কি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বোনাস। তাহলে এই যে বোনাসটা তোমাকে দেওয়া হলো অ্যাজ এ ওয়ার্কার, অ্যাজ এ ওনার অর্থাৎ মালিক হিসাবে, এটা কি হচ্ছে তার কাছে একটা লস। কারণ তোমাকে তো অতিরিক্ত দেওয়া হলো, হয়তো তুমি এফিসিয়েন্ট, তুমি কাজটা আগে শেষ করে দিয়েছো, খুব ভালো কথা, কিন্তু তোমাকে যদি আমি কস্টের দিক দিয়ে ভাবি তাহলে তোমাকে তো আমি টোটাল আর্নিংস তোমার বেড়ে গেল, কারণ তুমি যে সময়টা কাজ করেছো সেটার জন্য টাইম ওয়েজেস অর্থাৎ তুমি টাকা পেয়েছো, তুমি এফিসিয়েন্ট, তুমি কম সময়ের মধ্যে কাজটা শেষ করেছো তার জন্য তুমি বোনাস পেয়েছো। তাহলে আলটিমেটলি কি হলো, তোমার ইনকামটা বাড়লো, কিন্তু অ্যাজ এ ওনার হিসাবে আমার দেখো খরচাটা বেড়ে গেল। সেই জন্য বলা হচ্ছে অ্যাডিশনাল এক্সপেন্সেস। এই অ্যাডিশনাল এক্সপেন্সটা কিসের জন্য, ফর দ্য পারপাস অফ বোনাস। তাহলে এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে এইরকমই হালসে প্রিমিয়াম প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান, এই পদ্ধতিগুলো তোমরা সুবিধা অসুবিধা এগুলো খুব ভালো করে পড়বে। এবার আমি আসি এই যে তোমাদের হালসে প্রিমিয়াম প্ল্যান বলো, রোয়ান প্রিমিয়াম প্ল্যান বলো, যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, অ্যাকচুয়ালি এইগুলোতে কি করে টোটাল আর্নিংস ক্যালকুলেট করতে হয় সেইগুলো এবার আমাদের একটু দেখে নেওয়া দরকার। কারণ তোমাদের যে 5 নম্বরের প্রশ্নগুলো আছে বা 2 নম্বরের বা 3 নম্বরের, এখানেও কিন্তু তোমাদের কিছু সিম্পল প্রবলেম আসতেই পারে। তাই আমাদের থিওরির পাশাপাশি কি করে সেটাকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও একটু জেনে নেওয়া দরকার। ফার্স্টে দেখো একটা প্রবলেম আমি আলোচনা করছি যেটাকে নিয়ে, কি বলা আছে, ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ ওয়ার্কার এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ আমাদের কাছে দুজন ওয়ার্কার রয়েছে, একজনের নাম হচ্ছে এক্স আর একজনের নাম হচ্ছে ওয়াই। তাদের কোন পদ্ধতিতে আমরা মজুরি ক্যালকুলেট করতে বলছে, আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান। আর আমাদের কিছু বেশ কিছু তথ্য বা ইনফরমেশন দিয়ে দিয়েছে, যার উপর বেস করে আমাদের টোটাল আর্নিংস এক্স এবং ওয়াই কম্পিউট করতে হবে। কি কি দিচ্ছে দেখো, স্ট্যান্ডার্ড টাইম টু কমপ্লিট দ্য জব 50 আওয়ার্স, অর্থাৎ মালিক বলে দিয়েছে এক্স এবং ওয়াই কে যে তোমরা 50 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে দাও। কিন্তু পরের ইনফরমেশন কি বলছে, অ্যাকচুয়াল টাইম টেকেন টু কমপ্লিট দ্য জব, এক্স কত ঘন্টা নিয়েছে, 60 ঘন্টা। দেখো তোমাকে বলে দেওয়া হয়েছে 50 ঘন্টা কাজটা শেষ করার জন্য, কিন্তু এক্স নিল কত, 60 ঘন্টা। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে সে কিন্তু তুলনামূলক ইনএফিসিয়েন্ট। কিন্তু ওয়াইতে দেখো, সে ওয়াই নিয়েছে কত, 40 ঘন্টা, দিয়েছে 50 ঘন্টা কাজ করার জন্য, সে কিন্তু এত এফিসিয়েন্ট সে 40 ঘন্টায় কাজটা শেষ করে দিল। তাহলে নিশ্চয়ই সে এফিসিয়েন্ট হওয়ার জন্য তার একটা রিওয়ার্ড পাওয়া উচিত, সেই জন্য সে কিন্তু বোনাস পাবে। আর কতটা বোনাস পাবে সেটা আমরা পরে দেখাচ্ছি। আর একটা ইনফরমেশন কি দিয়েছে, নর্মাল রেট অফ ওয়েজেস ₹5 পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় তুমি কত টাকা করে পেতে পারো, 5 টাকা করে। তাহলে এবার দেখি কি করে এক্স এবং ওয়াই এর টোটাল আর্নিংস ক্যালকুলেট করতে হয়।
তাহলে টোটাল আর্নিংস কার অফ এক্স। তোমাদের নিশ্চয়ই মনে আছে হালসের প্রিমিয়াম যখন আমি আলোচনা করেছিলাম তার টোটাল আর্নিংস এর একটা ফর্মুলা বলে দিয়েছিলাম। কি ফর্মুলাটা ছিল? টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, অর্থাৎ টি ইন্টু আর। এক্ষেত্রে দেখো এক্স ক ঘন্টা নিয়েছে? 60 ঘন্টা। দেয়া ছিল কত? 50 আওয়ার্স, অর্থাৎ তোমাকে বলা হয়েছিল 50 ঘন্টা কাজটা শেষ করতে। তুমি ক ঘন্টা শেষ করলে? তুমি মানে এক্স ক ঘন্টা শেষ করেছো? 60 ঘন্টা, অর্থাৎ অতিরিক্ত সময় নিলে। সেই জন্য দেখো এখানে কিন্তু আর কোনো বোনাসটা আমি দেখাতে পারলাম না। শুধুমাত্র সে যেটুকু সময় কাজ করলো তার জন্য সে কিন্তু মজুরি পাবে। তাহলে সে নিয়েছে কত? 60 আওয়ার্স। রেট কত? দেখো বলা আছে 5 টাকা পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় সে 5 টাকা পায়। তাহলে সে এক্স এর মজুরি তাহলে কত হলো? 300, কারণ সে 60 ঘন্টা কাজ করেছে, প্রতি ঘন্টায় সে 5 টাকা করে পাচ্ছে। তাহলে স্যার 300 টাকা হচ্ছে টোটাল আর্নিংস, অর্থাৎ এক্স এর টোটাল মজুরি হচ্ছে 300 টাকা। এবার একটু ওয়াই এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে। টোটাল আর্নিংস অফ ওয়াই। তাহলে এক্ষেত্রেও সে হালসের ফর্মুলা ইউজ করতে হচ্ছে, কেন তোমাদের অঙ্কে বলেই দেওয়া আছে আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান। তাহলে টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার, এটা হচ্ছে আমাদের টাইম ওয়েজেস। বোনাসটা কি? বোনাসের কি ছিল? ফিক্স রেট 50%। আর কি ছিল? টাইম সেভ। টাইম সেভ কি করে বের করতে হয়? স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন, এর সাথে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব? রেট পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় আমাদের মজুরি কত। এবার মানগুলো পুট করা যাক। টাইম টেকেন ওয়াই কত করেছে? 40 আওয়ার্স। তাহলে 40, রেট কত? 5 টাকা। দেখো ও যেহেতু 40 ঘন্টা, অর্থাৎ ওয়াই 40 ঘন্টা শেষ করেছে, বলা ছিল কত? 50 ঘন্টা। তাহলে সে 10 ঘন্টা বাঁচাতে পেরেছে, তার জন্য সে বোনাস পাচ্ছে। স্ট্যান্ডার্ড টাইম কত বলা আছে? 50। টাইম টেকেন কত? 40। রেট কত বলা আছে? দেখো 5। কত হচ্ছে? 40 ইন্টু 5, 200, প্লাস এটা একটু দেখো, 50 মাইনাস 40, দ্যাট ইজ 10 ইন্টু 5। তাহলে এখানে কত হচ্ছে? 200 প্লাস এখানে কত হচ্ছে? 5 ইন্টু 5, দ্যাট ইজ 25। তাহলে আমাদের টোটাল মজুরি কত হলো ওয়াই এর ক্ষেত্রে? 225। তাহলে দেখো একই
সিচুয়েশনে এক্স যেহেতু বেশি সময় নিল, তার মজুরি হচ্ছে 300 টাকা, কেন সে বেশি সময় নিয়েছে। কিন্তু ওয়াই কি করেছে, ওয়াই কম সময়ের কাজটা শেষ করেছে, সে তার জন্য বোনাস পেয়েছে, সেক্ষেত্রে তার টোটাল আর্নিংস হয়ে গেছে কত, 225 টাকা। এবার আর একটা প্রবলেমে দেখা যাক কিভাবে সলভ করতে হয় বা কি করে টোটাল আর্নিংস ক্যালকুলেট করতে হয়। এই প্রবলেমটা দেখো কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট গ্রস আর্নিংস, দ্যাট ইজ টোটাল আর্নিংস, অ্যান্ড এফেক্টিভ রেট অফ আর্নিংস। এটা একটা নতুন ওয়ার্ড তোমরা পেলে, আলোচনা করব। অফ দ্য ওয়ার্কার অরুণ, অর্থাৎ ওয়ার্কারের নামকে অরুণ, আন্ডার কোন পদ্ধতিতে, রোয়ান প্রিমিয়াম প্ল্যান। তার মানে আগেরটা যেটা হালসে ছিল, এখন আসছি রোয়ান প্রিমিয়াম প্ল্যানে। অরুণের টোটাল আর্নিংস কত হবে এটা বের করা। এক্ষেত্রে বেশ কিছু ইনফরমেশন দেওয়া, কি বলা, স্ট্যান্ডার্ড টাইম কত, 90 ঘন্টা, টাইম টেকেন কত, 60 ঘন্টা, নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার 10 টাকা। তাহলে তিনটি ইনফরমেশন আমাদের কাছে দিয়ে দিয়েছে। এক্ষেত্রে আমাদের অরুণের টোটাল আর্নিংস ক্যালকুলেট করতে হবে। যখন আমি রোয়ান পদ্ধতি আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে একটা ফর্মুলা বলেছিলাম, সেই ফর্মুলাটা কি একটু লিখে নেওয়া যাক। টোটাল আর্নিংস অফ কার, অরুণ, কি ছিল, টাইম টেকেন অর্থাৎ টি, আর কি ছিল, ইনটু রেট পার আওয়ার। তাহলে এটা হচ্ছে টাইম ওয়েজেস, এর সাথে কি আসবে, বোনাস, অর্থাৎ টাইম সেফ। কি করে টাইম সেফ পাবো, তোমাদের কিছু ফর্মুলাতে বলা ছিল, স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন, সেটাই হচ্ছে টাইম সেফ, বাই টাইম অ্যালাউড বা স্ট্যান্ডার্ড টাইম ইনটু টাইম টেকেন ইনটু রেট পার আওয়ার। এবার মানগুলো পুট করা যাক। দেখো টাইম টেকেন কত বলেছে, 60 আওয়ার্স, তাহলে টাইম টেকেন 60, রেট পার আওয়ার কত বলেছে, দেখো নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার 10 টাকা, প্লাস কি বলা আছে, টাইম সেফ। টাইম সেফ কি করে বের করতে হবে, টাইম সেফ মানে স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন। তাহলে টাইম সেফ, টাইম অ্যালাউড কত আছে তোমাদের, দেখো অঙ্কে বলা আছে স্ট্যান্ডার্ড টাইম 90, তাহলে 90 আওয়ার্স মাইনাস টাইম টেকেন বলা আছে কত, 60, তাহলে আমাদের টাইম সেভ কত হলো, 30 আওয়ার্স। তাহলে আমরা এখানে টাইম সেভের জায়গায় লিখে দিই 30 বাই কি আছে, টাইম অ্যালাউড মানে স্ট্যান্ডার্ড টাইম কত, 90,
টাইম টেকেন, এই যে টাইম টেকেন কত ছিল 60, রেট কত বলা ছিল 10 টাকা, তাহলে কত হচ্ছে 60 into 10, that is 600 plus 20 into 10, 200, তাহলে টোটাল অরুণের আর্নিংস কত হচ্ছে 800, অর্থাৎ অরুণের টোটাল আর্নিংস কত হলো 800। এখানে দেখো ক্যালকুলেট গ্রস আর্নিংস, তাহলে গ্রস আর্নিং আমাদের হয়ে গেল। এর সাথে আমাদের আরেকটাও ক্যালকুলেট করতে বলছে এফেক্টিভ রেট অফ আর্নিংস, অর্থাৎ কার্যকারী মজুরি কত বা আর্নিংস কত। তাহলে তার ফর্মুলাটা কি এটা একটু দেখাও। তাহলে এফেক্টিভ রেট ফর্মুলাটা কি টোটাল আর্নিংস তাকে কি দিয়ে ডিভাইড করতে হবে অ্যাকচুয়াল টাইম টেকেন। টোটাল আর্নিংস কত এই যে আমি বের করে দিয়েছি 800, অ্যাকচুয়াল টাইম টেকেন কত দেখো আমাকে বলা আছে টাইম টেকেন 60, তাহলে আমাদের কত হচ্ছে অর্থাৎ 13.33, এটা হচ্ছে আমাদের এফেক্টিভ রেট অফ আর্নিংস, অর্থাৎ কার্যকারী মজুরি যদি বলে তাহলে অরুণের কার্যকারী মজুরি কত 13.33। সেম একই পদ্ধতি বা একই মানে ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু হালসে পদ্ধতিতে যখন এক্স করেছিলাম ওয়াই করেছিলাম তারও কিন্তু টোটাল আর্নিংস আমরা এইভাবেই কমপ্লিট করতে পারবো। আচ্ছা এইগুলো দেখো যা করলাম হালসে এবং রোয়ান, তার কিছু সিম্পল প্রবলেম, সবসময় যে এইভাবেই থাকবে নাও হতে পারে, আর একটু কমপ্লিকেটেড কিছু দেখা যাক বা অন্য ধরনের কিছু অঙ্ক একটু আলোচনা করা যাক। এখানে দেখো কি বলছে প্রবলেমটা, স্ট্যান্ডার্ড টাইম টু ডু এ জব ইজ 10 আওয়ার, অর্থাৎ একটা কাজ করতে আমাদের কত ঘন্টা সময় দেওয়া হয়েছে 10 ঘন্টা। রেট অফ ওয়েজেস পার আওয়ার 20 টাকা, অর্থাৎ প্রতি ঘন্টার আমাদের রেট কত বলা আছে 20 টাকা। ইফ এ ওয়ার্কার গেটস বোনাস অফ ₹40 কোন মেথডে আন্ডার হালসে প্রিমিয়াম দ্যাট ইজ 50% অন কমপ্লিটিং দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটা হালসে প্রিমিয়ামে করেছিল বলে তার মজুরিটা ক্যালকুলেট করা হয়েছিল, তাতে সে বোনাস হিসেবে কত পেয়েছিল 40 টাকা বা 40। কি করতে হবে এখন, দেন হোয়াট ইজ দ্য টোটাল আর্নিংস অফ দ্য ওয়ার্কার আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান, অর্থাৎ এবার সে হালসেতে ছিল বোনাস 40, এই যদি ইনফরমেশন দেওয়া থাকে তাহলে রোয়ান প্রিমিয়াম প্ল্যানে তার টোটাল আর্নিংস কত হবে এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা দেওয়া আছে হালসেতে আমাদের বোনাস দেওয়া, তাহলে আমাদের বোনাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে হালসেতে। কি ছিল বোনাসের হালসেতে,
বোনাস আন্ডার হালসে প্ল্যান। তোমাদের নিশ্চয়ই মনে আছে 50% ইন্টু টাইম সেভড ইন্টু রেট পার আওয়ার। কত দেওয়া আছে বোনাস? আমাদের অঙ্কে বলেই দেওয়া আছে যে সে বোনাস পাচ্ছে হালসে প্রিমিয়াম পদ্ধতিতে 40। তাহলে এখানে 40 টাইম সেভ মানে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন। অঙ্কে স্ট্যান্ডার্ড টাইম দেখো বলে দেওয়া আছে 10, কিন্তু অঙ্কে টাইম টেকেন বলে দেওয়া নেই। তাহলে এখান থেকে আমাদের টাইম টেকেনটা বের করে নিতে হবে। আমি টি ফর টাইম টেকেন ধরে নিচ্ছি। রেট পার আওয়ার কত বলা আছে? রেট পার আওয়ার 20। তাহলে টি হচ্ছে, এখানে আমি ধরে নিলাম টি স্ট্যান্ডস ফর টাইম টেকেন। তাহলে দেখো 40 10 10 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 100 মাইনাস 10 টি। সাইড চেঞ্জ করো, তাহলে এটা এদিকে নিয়ে আসলে কত হচ্ছে 60 10 টি। তাহলে টি সমান কত হলো? অর্থাৎ 6 আওয়ার। তাহলে আমাদের টাইম টেকেন বেরিয়ে গেল 6 ঘন্টা। আমাদের কি করতে হবে? টোটাল আর্নিংস করতে হবে রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিই, নিশ্চয়ই তোমাদের মনে আছে টোটাল আর্নিংস এর ফর্মুলা। টোটাল আর্নিংস কি ছিল? টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস টাইম সেভ মানে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার। এবার আমরা মানগুলো পুট করি এখানে। টাইম টেকেন কত বলা ছিল? টাইম টেকেন আমাদের বের করেছি 6 ঘন্টা। রেট কত ছিল? 20 টাকা। স্ট্যান্ডার্ড টাইম আমাকে বলা ছিল 10 ঘন্টা। টাইম টেকেন আমরা বের করে নিয়েছি 6 ঘন্টা। স্ট্যান্ডার্ড টাইম 10 ইন্টু টাইম টেকেন 6, রেট পার আওয়ার 20। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে 120, এখানে হচ্ছে 4/10 ইন্টু 6 ইন্টু 20। তাহলে 2। তাহলে আমাদের কত হচ্ছে? 120 প্লাস 6 ইন্টু 2 ইন্টু 4, তার মানে 48। তাহলে আমাদের টোটাল কত হলো? 168। অর্থাৎ যদি আমরা হালসে পদ্ধতি থেকে
রোয়ান পদ্ধতিতে আমরা করি, তাহলে আমাদের কত হচ্ছে? আমাদের টোটাল আর্নিংস হচ্ছে আমাদের 168, অর্থাৎ ও ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল হালসেতে 40 হচ্ছে বোনাস। তার উপর বেস করে আমরা যখন পদ্ধতিটা চেঞ্জ করে দিলাম, তখন সেই ওয়ার্কার আমাদের কত মজুরি পাচ্ছে? 168। তাহলে আজকে তোমাদের মোটামুটি হালসে রোয়ান যে পদ্ধতি, তার উপর বেস করে আমাদের যে আলোচনা, এইটুকুই থাকলো। নেক্সট ক্লাসে আমি আবার এর উপরে বেশ কিছু অন্য ধরনের প্রবলেম নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। স্যার।